আজ আমরা দেখতে চলেছি ২০০৮ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো কুংফু ডাং। এটি মূলত একটি চাইনিজ স্পোর্টস কুংফু মুভি, যেখানে এমন একটি এতিম ছেলেকে দেখানো হয়েছে যে কিনা ছোটবেলা থেকেই বড় হয়েছিল কুংফু স্কুলে। আর তার কুংফু স্কুলের মাস্টারের স্বপ্ন ছিল সে একদিন অনেক বড় একজন বাস্কেটবল প্লেয়ার হবে। সে তখন তার স্বপ্ন পূরণের জন্য অনেক কষ্ট করে দেশের সবচাইতে বড় বাস্কেটবল টিমে জয়েন করে। যদিও সে কুংফুতে অনেক বেশি এক্সপার্ট ছিল, কিন্তু বাস্কেটবল খেলা সে কিছুই জানত না, তাই সবাই তাকে নিয়ে মজা করত। এখন এত বাধা বিপত্তি পেরিয়ে ছেলেটিকে শেষ পর্যন্ত তার মাস্টারের স্বপ্ন পূরণ করতে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক দক্ষ এক কুংফু প্লেয়ারের জীবনের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় চায়নার একটি ছোট্ট গ্রামে, যেখানে আমরা সেই গ্রামের একটি মাঠ দেখতে পাই। আর এই মাঠটির মধ্যে গ্রামের ছোট ছোট বাচ্চারা একসঙ্গে বাস্কেটবল খেলছিল। এদিকে এই মাঠটির পাশের একটি জায়গাতে একজন ব্যক্তি ঘুমোচ্ছিল। তো কিছুক্ষণ পরেই তার কানে ছোট্ট একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে, যার ফলে সঙ্গে সঙ্গেই তার ঘুম ভেঙে যায়। আর যখনই সে কিছুটা সামনের দিকে তাকায়, ঠিক তখনই সে সেখানে ছোট্ট একটি বাচ্চাকে দেখতে পায়, যে কিনা একটি পুরাতন টায়ারের মধ্যে শুয়ে কাঁদছিল। আর বাচ্চাটির সাথে একটি চিঠি ছিল। তো এই ছোট্ট বাচ্চাটিকে দেখে লোকটির খুবই মায়া হয়। সে তখন বাচ্চাটিকে নিয়ে সেখানকারই একটি কুংফু স্কুলে চলে যায়, যেখানে অনেক অনাথ বাচ্চারাও থাকে। আসলে এই লোকটি খুবই গরিব ছিল, তার নিজেরই থাকার মতো কোনো জায়গা ছিল না, তাই সে চাইলেও বাচ্চাটিকে তার সঙ্গে রাখতে পারবে না। আর এই কারণে সেই বাচ্চাটিকে এখানকার কুংফু স্কুলে নিয়ে এসেছে, কারণ এখানকার কুংফু স্কুলের মাস্টারের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে। লোকটি তখন এখানকার মাস্টারকে সমস্ত ঘটনা খুলে বলে, আর সেই বাচ্চাটির দায়িত্ব তাকে দিয়ে সেখান থেকে চলে যায়। তবে মাস্টার সেই বাচ্চাটির সঙ্গে একটি বই পেয়েছিল। বইটি মূলত ছিল একটি কুংফু বই, তাই মাস্টারের কাছে মনে হয় যে এই বাচ্চাটি হয়তো কোনো কুংফু পরিবারেরই বাচ্চা। এই ঘটনার পর প্রায় বেশ কয়েক বছর পার হয়ে যায়। সময়ের সাথে সাথে সেই ছোট্ট বাচ্চাটি বড় হতে থাকে। বাচ্চাটির নাম দেয়া হয় ফাং। ফাংয়ের বয়স এখন মাত্র ৫ বছর। মাস্টার ফাংকে অনেক আদর যত্নে বড় করে তুলছেন। এমনকি সে ফাংকে একজন কুংফু মাস্টার বানানোর জন্য একদম ছোট থেকেই ট্রেন আপ করছিল, কারণ ফাংয়ের মধ্যে এমন কিছু গুণাবলী রয়েছে যেটা কাজে লাগালে ফাং একদিন অনেক বড় একজন কুংফু মাস্টার হতে পারবে। তো মাস্টার এখানে ফাংকে কুংফুর ব্যাপারে একটি সিক্রেট জানায়। সে তাকে বলে কুংফু হচ্ছে একটি শিল্প, আর যদি কোনো মানুষ এটাকে মন থেকে একদম নিজের ভেতরে রপ্ত করতে পারে, তাহলে তার মধ্যে এক ধরনের সুপার পাওয়ার চলে আসে। এমনকি সে চাইলে সময়কেও নিয়ন্ত্রণ করতে পারে। যেমন সে তখন তার সুপার পাওয়ার ব্যবহার করে সময়কে পেছনে নিয়ে যেতে পারে, আর সেখান থেকে আবার নতুন করে সময় শুরুও করতে পারে। তবে এই ধরনের শক্তি খুব কম সংখ্যক মানুষই তাদের মধ্যে রপ্ত করতে পারে। এরপর মাস্টার ফাংকে আরও বলে, পৃথিবীতে আমার শেষ সময় চলে এসেছে, আমি আর বেশি দিন বাঁচব না, কিন্তু আমার জন্ম নেওয়াটা সার্থক হয়েছে। আমি আমার লক্ষ্য পূরণ করতে পেরেছি। কুংফু মাস্টারের সমস্ত শক্তি আমি রপ্ত করতে পেরেছি, আর তোমাকে আমি ছোটবেলা থেকে আমার সমস্ত কৌশলগুলো শিখিয়েছি। তাই আমার বিশ্বাস, আমার শেখানো কৌশলগুলো ব্যবহার করে তুমি একদিন এই শক্তি রপ্ত করতে পারবে। আর তোমার মতো একজন অনাথ বাচ্চার জন্য এটা সবচাইতে বেশি জরুরি। তোমাকে এভাবে মাঝপথে ছেড়ে যেতে আমারও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমাকে যেতেই হবে। কিন্তু ফাংয়ের বয়স অনেক ছোট হওয়ার কারণে মাস্টারের কথা সে খুব একটা বুঝতে পারে না। এদিকে মাস্টার এখানে তার কুংফু পাওয়ার ব্যবহার করে সে সঙ্গে সঙ্গেই নিজেকে বরফে পরিণত করে ফেলে, আর সে সেখানেই মারা যায়। যেটা দেখে ফাং চিৎকার করে দৌড়ে মাস্টারের কাছে আসে। এমনকি সে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কেউই ছিল না। এভাবেই সেদিন মাস্টারের মৃত্যু হয়। এই ঘটনার পর প্রায় অনেকগুলো বছর পার হয়ে যায়। এখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা সাইকেলে করে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। তবে এই ছেলেটি আর কেউ নয়, বরং এটাই হলো সেই ছোট্ট ফাং, যে কিনা এখন অনেক বড় হয়ে গিয়েছে। আর সাইকেল চালাতে চালাতে সে যখন একটি কলেজের সামনে এসে দাঁড়ায়, ঠিক তখনই সে কিছু ছেলেকে বাস্কেটবল খেলতে দেখতে পায়, যার ফলে সঙ্গে সঙ্গে এখানে তার মাস্টারের কথা মনে পড়ে। আসলে মাস্টার সবসময় চাইত যে ফাং যেন অনেক পপুলার একজন বাস্কেটবল প্লেয়ার হয়, কারণ বাস্কেটবল মাস্টারের অনেক প্রিয় খেলা ছিল। তাই যখনই ফাং কোনো জায়গাতে বলের বাউন্সের আওয়াজ শুনতে পায়, ঠিক তখনই তার মাস্টারের কথা মনে পড়ে যায়। অন্যদিকে আমরা সেই কুংফু স্কুলটিকে দেখতে পাই, যেখানে ফাং বড় হয়েছে। তো স্কুলটিতে এখনও বাচ্চাদেরকে কুংফু শেখানো হয়, তাই বাচ্চারা এখানে কুংফু প্র্যাকটিস করছিল। আর বাচ্চাদেরকে দেখেই বোঝা যাচ্ছিল যে তারা কতটা দক্ষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত হচ্ছে। মাস্টারের মৃত্যুর পর এখন এই স্কুলটিকে প্রায় ৫ জন শিক্ষক পরিচালনা করে, অর্থাৎ এই ৫ জনই এখন ছিল এই স্কুলের কুংফু মাস্টার। এই মাস্টারদের নাম ছিল মাস্টার ফ্লে, মাস্টার লু, মাস্টার নি এবং মাস্টার হং, যারা কিনা কাপল ছিল।
আর সর্বশেষ ছিল এখানকার হেডমাস্টার। সে ছিল সবচাইতে দক্ষ কুংফু মাস্টার। এমনকি তাকে লোহার হাতওয়ালা মানুষও বলা হতো, কারণ তার হাত এতটাই শক্ত ছিল যেটা কিনা একটি পাথরকেও 2 টুকরো করে ফেলতে পারে। আর এই হেডমাস্টার যখন বাচ্চাদেরকে ট্রেন আপ করতে আসে তখন প্রত্যেকটি বাচ্চাই ভয় পায়, কারণ কুংফু শিখতে গেলে বাচ্চাদেরকে অনেক আঘাত সহ্য করতে হয়। এমনকি বাধ্য হয়ে ফাংকেও এখনও তার কাছ থেকে কুংফু শিখতে হয়। আসলে হেডমাস্টার এখানে ফাংয়ের মাধ্যমে বাচ্চাদেরকে বোঝায় যে কিভাবে তারা তাদের প্রতিপক্ষের সঙ্গে লড়াই করবে। কিন্তু ফাং ছিল খুবই চালাক। সে হেডমাস্টারের সঙ্গে কুংফু প্র্যাকটিস করার আগে তার বুকের উপরে লোহার একটি শিল পরে আসে, যার ফলে হেডমাস্টারের কোনো আঘাতই তার শরীরে লাগে না। কিন্তু তারপরও সে এখানে ব্যথা পাওয়ার অভিনয় করে। কিন্তু ফাংয়ের এই কৌশলটি আজকে হেডমাস্টারের কাছে ধরা পড়ে যায়। হেডমাস্টার এতে তার উপর প্রচণ্ড রেগে যায়। সে এখানে ফাংকে অনেক বকাবকি করে। এমনকি সে বলে যে ফাংকে আজকে কোনো খাবার দেওয়া হবে না। এরপর সে ফাংকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। আর ফাংয়ের যেহেতু কোনো ঘরবাড়ি এবং আত্মীয় স্বজন ছিল না, তাই ফাং তখন মন খারাপ করে একটি নদীর কিনারায় চলে আসে। কিন্তু কিছুক্ষণ পরে সে তার সামনে একটি ক্যান দেখতে পায়, আর তার একটু দূরে ছিল একটি ডাস্টবিন। তাই ফাং তখন ক্যানটিকে তার হাতে তুলে নেয়। এরপর সে ক্যানটিকে সেই ডাস্টবিনের দিকে তাক করে সোজা ডাস্টবিনটিতে ফেলতে থাকে। সে বিভিন্ন কুংফু কৌশল ব্যবহার করে ক্যানটিকে তার হাত পা নানা কৌশলে ডাস্টবিনের মধ্যে ফেলতে থাকে। এদিকে সেই নদীর পাশে থাকা একটি বেঞ্চে বসেছিল ওয়াং নামক একজন ব্যক্তি, আর সে এখানে দূর থেকে ফাংয়ের এই কৌশলগুলো দেখছিল। এরপর সে মনে মনে চিন্তা করে যে এটা কোনো ব্যাপার হলো, আমি তো এমনটা করতে পারবো। এটা ভেবে সেও তার হাতে একটি ক্যান নেয়, আর সেও তখন সেই ডাস্টবিনটিতে ক্যানটিকে ফেলানোর চেষ্টা করে। কিন্তু মজার বিষয় হচ্ছে সে হাজার চেষ্টা করেও ক্যানটিকে সেখানে ফেলতে পারে না। এরপর সে ব্যর্থ হয়ে ফাংয়ের পাশে গিয়ে বসে। সে তখন এত রাতে ফাংয়ের এখানে বসে থাকার কারণ জানতে চায়। ফাং তখন তাকে বলে যে তার কোনো ঘরবাড়ি নেই, তাই সে এখানে বসে আছে। ওয়াং তখন তার কাছে খাবারের ব্যাপারে জানতে চাইলে ফাং তাকে বলে যে সে কিছুই খায়নি। এরপর এখানে ওয়াং তাকে একটি চ্যালেঞ্জ করে। সে তাকে বলে, তুমি যদি দূরের একটি নির্দিষ্ট জায়গাতে দাঁড়িয়ে আমার মুখের মধ্যে এই কয়েনটি ফেলতে পারো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আজকে রাতে আমি তোমাকে খাবার খাওয়াবো। ফাং তখন সঙ্গে সঙ্গে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, আর সে কয়েনটি নিয়ে সোজা সেখান থেকে 20 মিটার দূরে চলে যায়। এরপর সে মুহূর্তের মধ্যে কয়েনটিকে তার মুখের মধ্যে ফেলে দেয়। তবে কয়েনের গতি এতটাই দ্রুত ছিল যে এখানে ওয়াংয়ের তো মরে যাওয়ার মতো। শুভ্র আতঙ্কিত হয়ে শঙ্খটা সরিয়ে নিল। এরপর চারদিকে তাকিয়ে দেখল কেউ নেই। ওর কৌতূহল আরও বেড়ে গেল। পরদিন শুভ্র স্থানীয় এক পুরাতন জিনিস সংগ্রহকারীর কাছে গেল। বৃদ্ধ লোকটি শঙ্খটা দেখে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তারপর বললেন, এটা কোনো সাধারণ শঙ্খ নয়, এটা এক অভিশপ্ত শঙ্খ। বহু বছর আগে এক রাজা এটাকে নিজের ব্যক্তিগত